চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ক্লাবের মনসা মায়ের পুজোর 4টে দিন কি কি করলাম। প্রথমেই মা মনসাকে প্রণাম করে ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখো, পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই নাড়ু বানাতে শুরু করেছিলাম। আমার হাতে চুড়িগুলো দেখে বুঝতে পেরেছো আমি রেডিও হয়ে গেছিলাম। তারপর মাকে নিয়ে চলে যাচ্ছিলাম পুজো মণ্ডপে মনসা মায়ের পুজো দেওয়ার জন্য। আমরা যখন পুজো মণ্ডপে ঢুকেছিলাম তখন মাকে মালা পরানো হচ্ছিল। এই দিন আমরা ছাড়াও অনেকেই মাকে পুজো দিতে এসেছিল, তাই পুজোর পর আমাদের পুজোর ডালাটা যাতে বোঝা যায় সেই জন্য মা কি করেছিল দেখো, একটা ছোট্ট চিরকুটে নাম লিখে পুজোর ডালার ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। তারপর বাড়িতে ফিরেই দুপুরের লাঞ্চে খেয়ে নিয়েছিলাম নিরামিষ ভাত। বিশ্বাস করো, ডাল আর ঝাল ঝাল আলু সেদ্ধ দিয়ে যখন ভাতটা খাচ্ছিলাম মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি। তার সাথে এই মুচমুচে বেগুনিটা কি যে মজার ছিল, এক কথায় অসাধারণ। এরপর একদম রাতের বেলায় মায়ের সাথে যাত্রাও দেখতে গেছিলাম। আমি কিন্তু যাত্রা খুব একটা দেখিও না বা যাত্রা পছন্দও করি না, তবে হ্যাঁ, যাত্রাকে অসম্মান করে কথা বলা বা যাত্রা নিয়ে হাসাহাসি করার মতো কোনো যোগ্যতা বা ইচ্ছে আমার কোনোটাই নেই, কারণ যাত্রা কিন্তু এখনো পর্যন্ত গ্রামের পুজোর ঐতিহ্য। সে যাই হোক, পরের দিন সকালের ব্রেকফাস্টে খেয়েছিলাম মায়ের হাতে বানানো ফুলকো ফুলকো লুচি, ঘুগনি, সামাই, সাথে তো মিষ্টি ছিলই। জানো তো, মায়ের হাতে বানানো এই লুচি ঘুগনিটা আমার খুব পছন্দের, তাই সকালের ব্রেকফাস্টটা একদম জমে গেছিল। তার সাথে যে মিষ্টিটা খেয়েছিলাম এটা আমার দাদা নিয়ে এসেছিল। মিষ্টিটাও খেতে কিন্তু দারুণ ছিল। সকালে এত ভালো ভালো খাবার কেন হয়েছিল বলো তো? কারণ মনসা মায়ের পুজো উপলক্ষে আমাদের বাড়িতে অনেক কুটুম এসেছিল। বাড়িতে কুটুম আসলে কিন্তু বেশ ভালোই হয়, কত ভালো মন্দ খাওয়া হয় বলো। তারপর আমার চোখে পড়ে গেছিল এই চিপসগুলো। আমি কিন্তু চিপস খেতে খুব পছন্দ করি, সেই জন্য আমার পিসি আমার জন্য এই এতগুলো চিপস আর নিমকি নিয়ে এসেছিল। আমাদের বাড়িতে যখনই একসাথে অনেক কুটুম আসে তখনই মা এই উনুনটাতে রান্না করে। তো এই যে দেখো, মা উনুনে চিকেন রান্না করছিল আর আমি অপেক্ষা করছিলাম কখন চিকেনটা কষানো হবে, কারণ মায়ের হাতের চিকেন কষা একদমই মিস করা যায় না। তারপর দেখো, ফাইনালি চিকেন কষা পেয়ে গেছিলাম। আমাদের বাড়িতে যখনই একসাথে চিকেন আর লুচি হয় আমি কিন্তু কয়েকটা লুচি বাঁচিয়ে রাখি চিকেন কষা দিয়ে খাওয়ার জন্য। তাই দেখো, এরপর চিকেন কষা দিয়ে লুচি খেয়ে নিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ লেগেছিল। তারপর আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আসলে আমার পিসে মশাই পিসিকে একদম বাড়িতে করেই পৌঁছে দিয়ে গেছিল, তাই পিসির আর ঠাকুর দেখা হয়নি। সেই জন্য দেখো, পিসিকে একটু মনসা মায়ের দর্শন করানোর জন্য নিয়ে গেছিলাম। তারপর বাড়িতে ফিরেই দুপুরের লাঞ্চে খেয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও দিয়ে মাটন কষা। আরও অনেক কিছু হয়েছিল, কিন্তু আমি যেহেতু হিজিবিজি খাবার খেতে খুব একটা পছন্দ করি না, তাই আমি শুধু এটাই খেয়েছিলাম। খাওয়ার পর আমার হাতের নেলসগুলো হলুদ হয়ে গেছিল, যেটা দেখতে খুবই খারাপ লাগে। তাই দেখো, ভাইকে বলেছিলাম আমার নেলস থেকে হলুদগুলো রিমুভ করে দেওয়ার জন্য। তাই দেখো, ও লক্ষ্মীমন্ত ছেলের মতো আমার নেলস থেকে সব হলুদগুলো রিমুভ করে দিচ্ছিল। তারপর বিকেল হতে না হতেই আমরা সবাই সাজগোজ করতে বসে পড়েছিলাম। জানো তো, আমি নিজে যতটা সাজতে পছন্দ করি তার থেকেও বেশি পছন্দ করি অন্য কাউকে সাজিয়ে দিতে। আসলে আমার বৌদি আমার কাছে সাজতে চাচ্ছিল, ওকে সাজিয়ে দিতেও আমার বেশ ভালো লেগেছিল, কারণ ও আমার বৌদি হওয়ার আগেও আমার স্কুল ফ্রেন্ড। সেই কত বছর আমরা একসাথে পড়াশুনো করেছি, তাই দেখো আমরা কিন্তু সাজগোজ করার সময় বেশ মজা করেই সাজগোজ করছিলাম। তারপর দেখো, ওর মাকে সাজিয়ে দিয়েছি মানে ওকেও সাজিয়ে দিতে হবে, সে কি বায়না। সেই জন্য দেখো, এরপর পুচকুটাকেও একটু সাজিয়ে দিয়েছিলাম। এরপর মা, পিসি সবাইকে একটু হালকা ফুলকা ভাবে সাজিয়ে দিচ্ছিলাম। তার সাথে আমিও দেখো জামা টামা পরে একদম রেডি হয়ে গেছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু আমাদের এই পুজো উপলক্ষেই দুটো চুড়িদার কাটিয়েছিলাম, একটা রেড কালারের আর একটা এই হোয়াইট কালারের। রথের ব্লগে তো তোমরা অলরেডি আমার এই হোয়াইট কালারের চুড়িদারটা দেখেছো,
রেড কালারের চুড়িদারটা পরে যদি কোনোদিনও বেরোই তাহলে অবশ্যই ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। সে যাই হোক, এরপর সব শেষে সাজিয়ে দিয়েছিলাম আমার বোনকে, মানে আমার জেঠুর মেয়েকে। ও কিন্তু একদমই সাজগোজ করে না, খুব সিম্পল থাকতে পছন্দ করে, কিন্তু আমরা সবাই যেহেতু সাজগোজ করছিলাম তাই ওকেও একটু সাজিয়ে দিয়েছিলাম আর কি। তারপর এই যে আমরা সব মেয়েরা একসাথে রেডি হয়ে গেছিলাম। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের কেমন লাগছে। হঠাৎ করেই পিসে মশাই এসে যাওয়ার কারণে মা আর পিসি বাড়িতে রয়ে গেছিল, আর আমরা সবাই পৌঁছে গেছিলাম পূজা মণ্ডপে। এই যে দেখো দাদা বৌদি ভাই বোন আমরা সবাই মিলে। তারপর এই যে দেখো একদিকে হচ্ছিল পসরা কীর্তন, আরেকদিকে হচ্ছিল নরনারায়ণ সেবা, মানে আমাদের মনসা পূজা উপলক্ষে খাবার দাবার। এরপর দেখো আমিও মায়ের প্রসাদ খেতে বসে পড়েছিলাম। আমাদের বাড়ির সবাই কিন্তু খেয়ে বাড়ি চলে গেছিল, শুধু আমারই খেতে একটু দেরি হয়েছিল। আর আমার সাথে খাচ্ছিল আমার বোন মিষ্টি, মানে আমার কাকুর মেয়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই আর ব্রেকফাস্ট না করে সোজা লাঞ্চ করতে বসে পড়েছিলাম। আর লাঞ্চে ছিল অনেক কিছু। বুঝতে পেরেছি তোমরা হয়তো এটাই ভাবছো বাড়িতে পাতাতে খেয়েছিলাম কেন। আসলে অনেক বাসনপত্র ধুতে হচ্ছে দেখে মা এই বুদ্ধিটা বের করেছে। যাই হোক, এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা পৌঁছে গেছিলাম পুজো মণ্ডপে, কারণ অঙ্কন প্রতিযোগিতা হচ্ছিল। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমি কিন্তু আমাদের এই ক্লাবের ক্রীড়া সম্পাদিকা। অঙ্কন প্রতিযোগিতা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই খেলাটা শুরু হয়েছিল। কি যে মারাত্মক একটা খেলা, ছোট থেকে বড় অনেকেই পার্টিসিপেট করেছিল, কিন্তু খেলাটা কেউ জিততে পারছিল না। খেলাটাতে কিন্তু আমার বৌদিও পার্টিসিপেট করেছিল, তবে জিততে পারেনি। তারপর অবশ্য এক প্রকার সবাই মিলে জোর করে আমাকেও খেলাটা খেলিয়েছিল, আর আমিও খেলাটা জিততে পারিনি, তবে হ্যাঁ খেলাটা খেলে অনেক মজা পেয়েছিলাম। এইবারের প্রতিযোগিনী আমাদের ক্রীড়া সম্পাদক রাজশ্রী সাঁতরা মহাশয়া। দেখো খেলাতে তো হার জিত আছেই, সবাই যে জিতবে এমনটা কিন্তু নয়, তবে হ্যাঁ কেউ না কেউ তো খেলাটা জিতবে। তাই দেখো আমি কিন্তু এরপর বাড়িতে ফোন করে আমার ভাইকে ডেকে নিয়েছিলাম। এই যে সৌরভ, আমার পিসির ছেলে, ও কিন্তু খুব ইন্টেলিজেন্ট। দেখতে দেখতেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে খেলাটা জিতে গেছিল। আর ও জেতার পর আমার মায়ের খুশিটা শুধু দেখো। খুশি হবে নাই বা কেন, যে খেলাটা কেউ পারছিল না সেই খেলাটা আমার ভাই কয়েক সেকেন্ডের মধ্যে জিতে ফেলেছিল। সে যাই হোক, এরপর আমরা সবাই মিলে খেয়েছিলাম ফুচকা, আর ফুচকাটা খেতে কিন্তু দারুণ ছিল। তারপর বাড়িতে ফিরেই দেখলাম ওরা আমার জন্য অপেক্ষা করছে। আসলে আমাদের এখানে কোনো স্টেজ প্রোগ্রাম হলে যত বাচ্চা বাচ্চা মেয়েরা আছে সবাই আমার কাছে সাজগোজ করতে বা চুল বাঁধার জন্য চলে আসে, কিন্তু আমি এই দিন একটু ব্যস্ত থাকায় পুরো দায়িত্বটা আমার বৌদিকে দিয়ে দিয়েছিলাম। আর বৌদি দেখো কত সুন্দর করে ওদের চুলগুলো বেঁধে দিয়েছিল। এরপর সোজা পৌঁছে গেছিলাম পুজো মণ্ডপে। এটা ছিল আমাদের পুজোর তৃতীয় দিন। দেখো এই দিন ছিল আমাদের গ্রামের সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে নৃত্যনাট্য। দেখো ওখানে পৌঁছেই আমি প্রথমে চলে গেছিলাম গ্রিন রুমে, আর ওদেরকে সাজগোজ করার পর দেখতে কত মিষ্টি লাগছিল, তাই না? আর হ্যাঁ, এই দিনের পুরো অনুষ্ঠানের দায়িত্ব কিন্তু আমার ওপরেই ছিল। বুঝতে পেরেছি তোমরা হয়তো অপেক্ষা করছো আমি কিরকম সাজগোজ করেছিলাম এটা দেখার জন্য। এটা যেহেতু আমার কাছে খুব স্পেশাল একটা দিন ছিল, তাই দেখো আমি এই দিন আমার মায়ের পছন্দের এই পিঙ্ক কালারের ড্রেসটা পরেছিলাম। তারপর এই যে দেখো এই দিকে বসেছিলাম আমি, আমার ছোট ভাই আর রাহুল। আমি কিন্তু এই দিন রাহুলকে ডেকেছিলাম আমাদের এই পুরো অনুষ্ঠানটার ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করে দেওয়ার জন্য। আর অন্যদিকে বসেছিল আমার ফুল ফ্যামিলি। তারপর কয়েক মুহূর্তের মধ্যেই কি যে হলো জানি না, আমাকে হঠাৎ করেই স্টেজে ডেকে পাঠানো হয়েছিল। স্টেজে ওঠা মুহূর্তের সব ভিডিও তো আমার কাছে নেই, যে কটা ছিল সেই কটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমাদের যে ক্রীড়া সম্পাদিকা রয়েছেন আমাদের মাননীয়া রাজশ্রী সাঁতরা, কিছু বলার জন্য ওনাকে একটু আবেদন করছি হতাম।
ওনার অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতা আমাদের এই আজকের অনুষ্ঠানটি এত সুন্দরভাবে সাজিয়েছে। তাই রাজশ্রী সান্দ্রাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। প্রথমেই আমি ভাই ভাই সংঘকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। কিছুক্ষণ অনুষ্ঠানটা দেখবেন, এই পুরো অনুষ্ঠানটা কিন্তু পুরো একটা মাস ধরে রিহার্সাল হচ্ছে। মানে আপনাদের সামনে যেটা উপস্থাপন হচ্ছে এটা কিন্তু পুরো একটা মাসের, স্যার আমাদের পুরো একটা মাস ধরে ট্রেনিং দিয়ে এদেরকে পুরোটা রিহার্সাল করিয়ে আপনাদের সামনে উপস্থাপন করিয়েছে। তো আমি শুধু আপনাদের কাছ থেকে জানতে চাইবো আপনাদের অনুষ্ঠানগুলো কেমন লাগছে, আর বাচ্চাদেরকে উৎসাহিত করুন, কারণ এই বাচ্চাগুলো আপনাদের বাড়ির বাচ্চা, আমাদের বাড়ির বাচ্চা, সবার, মানে আমাদের নিজেদের বাড়ির ছেলে মেয়েরা। আমরা নিজেরা যদি না এদেরকে উৎসাহিত করি, এরা কিন্তু ভবিষ্যতে সামনে এগোতে পারবে না। আমরা কিন্তু ছোট থেকেই বড় হই, ছোট স্টেজ থেকে কিন্তু বড় স্টেজে যাই, তাই না? সেই জন্য এদেরকে সুযোগ করে দিন। যতটা সম্ভব আমরা এই বছর হয়তো সেই রকমভাবে পারিনি, সেটা আপনারা বলবেন কীরকমভাবে হয়েছে না হয়েছে, কিন্তু পরের বছর যাতে আমরা আরও ভালোভাবে এই অনুষ্ঠানটা করতে পারি। তারা যাতে দূর দূর থেকে আসে আমাদের ক্লাবে এসে, যাতে তারা ক্লাবকে সহযোগিতা করে। আপনারাও আপনাদের বাড়ির ছেলে মেয়ে যারাই আছে তাদেরকে উৎসাহিত করুন আর তাদের সব সময় এগিয়ে দেওয়ার চেষ্টা করুন। আমি এটাই সবাইকে অনুরোধ করব, পরে আপনারা সবাই যেমন এই বছর প্রত্যেকটা বাড়ি আপনাদের বাড়ির ছেলে মেয়ে সবাইকে পাঠিয়েছেন আমাদের ক্লাবে, পরের বছর আবার এইভাবে আমাদের ক্লাবে তাদেরকে পাঠান। আর অবশ্যই তাদেরকে ছোট থেকে বড় হওয়ার সুযোগ করে দিন। আর আরও একবার আমি ভাই ভাই সঙ্গের সবাইকে মানে ধন্যবাদ জানাতে চাই আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি কিন্তু আগে থেকে জানতাম না আমাকে এইভাবে স্টেজে তোলা হবে, এটাও একটা বিষয়, এটা তোমার প্রাপ্ত। আমিও সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এত বড় একটা কাজে আমাকে রাখার জন্য, এত ভালো একটা কাজে আমাকে যুক্ত করার জন্য। আমিও খুব খুশি, এটাই বলবো। হাতের তালিগুলো খুব জোরে জোরে পড়ছিল যখন আমি স্টেজ থেকে নিচে নামছিলাম। যারা একটা সময় আমাকে নিয়ে খুব উল্টোপাল্টা কথা বলতো, বাবা না থাকা মেয়ে কেমন মানুষ হয় সেটা আমাদের জানা আছে, তারাও এই দিন আমার কথাগুলো শোনার পর হাততালি দিচ্ছিল। বিশ্বাস করো, এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। বাবা মারা যাওয়ার পর যখন আমাকে এইভাবে অপমান করা হতো তখন না খুব কষ্ট হতো, কিন্তু এখন এই কথাগুলো শোনার পর খুব মজা পাই, কারণ যারা একটা সময় আমাকে উল্টোপাল্টা করে কথা শুনিয়েছে তাদের ছেলেমেয়েরা মানুষ হওয়া তো দূরের কথা, সব এক একটা অমানুষ তৈরি হয়েছে। কথায় আছে না, কাউকে একটা আঙুল দেখালে নিজের জন্য 4টে আঙুল পড়ে থাকে। তাছাড়া রিভেঞ্জ অফ নেচার খুব ভয়ঙ্কর হয়। এক কথায় বলতে পারো, যারা একটা সময় আমায় পছন্দ করতো না তাদের কাছ থেকে হাতের তালি পাওয়ার পর বেশ মজা পেয়েছিলাম। সে যাই হোক, এবার আমি আরো কিছু কথা তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই। মাইক্রোফোনটা যখন আমার হাতে দেওয়া হয়েছিল তখনও পর্যন্ত জানতাম না কি বলবো, আর মাইক্রোফোনটা হাতে পাওয়ার পরে তো অনেক ভুল কথাও বলে ফেলেছি। তবে হ্যাঁ, মাইক্রোফোনটা অস্বীকার করে নিচে নেমে যেতে পারিনি। কেন বলো তো? কারণ স্টেজের নিচেই আমার সামনাসামনি আমার মা দাঁড়িয়েছিল, আর আমার মা আমার সবচেয়ে বড় শক্তি। তাই যতটা পেরেছি নিজের মতো করে বলার চেষ্টা করেছি। সে যাই হোক, এরপর অনুষ্ঠান শেষ হওয়ার পর সব জায়গাতে সব পেমেন্টগুলো ক্লিয়ার করে দিচ্ছিলাম। আর একটা কথা তোমাদের সবার সাথে শেয়ার না করলেই নয়, এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরের দিন কিছু মানুষ আমার মাকে বলেছিল, তোমার মেয়ের অনেকগুলো টাকা খরচা হয়ে গেল বলো অনুষ্ঠানটা করতে গিয়ে। তো সেই সব কাকিমাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, বিশ্বাস করুন কাকিমা, টাকা তো আমি আবার ইনকাম করে নেব, কিন্তু এই এত বাচ্চার ভালোবাসা আর এত মানুষের ভালোবাসা পেতে গেলে আমাকে আবার একটা বছর অপেক্ষা করে থাকতে হবে। আর হ্যাঁ, একটা অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছিলাম, তার মানে এই নয় টাকা দিলাম চলে
আসলাম। আমি কিন্তু এই দিন আমার পুরো সময়টা উজাড় করে দিয়েছিলাম। অনেকটা রাত হয়ে গেছিল, ভীষণ টায়ার্ড ফিল করছিলাম আমি, কিন্তু তা সত্ত্বেও আমার খুব দেখতে ইচ্ছে করছিল বাচ্চাগুলো কেমন খাওয়া দাওয়া করছে। তাই দেখো, এরপর আমরা সবাই মিলে বাচ্চাদের খাওয়া দাওয়ার ওখানে চলে গেছিলাম এটা দেখার জন্য বাচ্চারা কেমন খাওয়া দাওয়া করছে। জানো তো, এত ভালো একটা কাজ করার পর আমার মা কিন্তু আমাকে নিয়ে ভেতর থেকে প্রাউড ফিল করছিল। বাবা থাকলে বাবা হয়তো আরো বেশি খুশি হতেন। সে যাই হোক, এরপর সোজা ফিরেছিলাম বাড়ি। পরের দিন সকাল হতে না হতেই পৌঁছে গেছিলাম পুজো মণ্ডপে। আর এটা ছিল আমাদের পূজার চতুর্থ দিন, মানে শেষ দিন। দেখো এই যে কত কত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা অপেক্ষা করছিল খেলার জন্য। দেখো এই যে একটা টেবিলের মধ্যে অনেকগুলো জিনিস থাকবে, সেইগুলো দেখার পর মনে রেখে খাতায় লিখতে হবে। যে সবচেয়ে বেশি জিনিসের নাম লিখতে পারবে সে প্রথম হবে। খেলাটা যখন পরিচালনা করছিলাম তখন আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছিল, কারণ ছোটবেলায় এই খেলাটা কত খেলেছি। তারপর শুরু হয়েছিল গুলি চামচ প্রতিযোগিতা। এই খেলাটাতে কিন্তু আমার মাও পার্টিসিপেট করেছিল। এবার একটা জিনিস তোমাদের দেখাই। যতক্ষণ আমি খেলাগুলো পরিচালনা করছিলাম ততক্ষণ কিন্তু আমার মা আমার সাথে ছিল। 1 মিনিটের জন্যও আমাকে একা ছাড়ে না। কখনো কখনো তো মনে হয় বাবা নেই তো কি হয়েছে, মা তো আছে। সে যাই হোক, এত এত খেলার মাঝে সবচেয়ে মজার খেলা ছিল এই কলা গাছে ওঠা প্রতিযোগিতাটা। দেখো, একটা লম্বা কলা গাছে হড়হড়ে করে সর্ষের তেল মাখানো হয়েছিল। সেই কলা গাছে নাকি উঠে দেখাতে হবে। বিশ্বাস করো, কেউ খেলাটা জিততে পারেনি, তবে খেলাটা ভীষণ মজার ছিল। এরপর বাড়িতে ফিরে দুপুরের লাঞ্চে খেয়ে নিয়েছিলাম চিকেন দিয়ে গরম গরম ভাত। মা যেহেতু অনেকটা সময় আমার কাছে ছিল, তাই চটজলদি বেশি কিছু রান্না করতে পারিনি। তাছাড়া এই দিন আমাদের বাড়িতে কুটুমের সংখ্যাটা একটু কমেও গেছিল। আর ভাত খেয়ে উঠেই খেয়ে নিয়েছিলাম পাকা আম। তারপর বিকেলবেলা ভাইরা সবাই বায়না করেছিল চিকেন পকোড়া খাবে, সেই জন্য দেখো পিসি চিকেন পকোড়া বানিয়েছিল। আর চিকেন পকোড়াটা কিন্তু খেতে দারুণ ছিল। এরপর সন্ধেবেলা শুরু হয়েছিল পুরস্কার বিতরণী সভা। ও হ্যাঁ, রাতের অনুষ্ঠানে একটু অর্কেস্ট্রারও দেখেছিলাম। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো।